প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত আলোচনায় মূল্যবোধ এর শ্রেণী বিভাগ আলোচনা করেছিলাম। তো আজ আমরা তারই ধারাবাহিকতায় গণতান্ত্রিক মূল্যবোধ এ বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। মূল্যবোধ কাকে বলে এটি আমরা আরও আলোচনা করেছি। তো আশা করি এতটুকু আস্থা সহকারে আশা করতেছি যে নিশ্চয়ই তোমরা বুঝছো যে মূল্যবোধ কাকে বলে। তো এখন গণতান্ত্রিক মূল্যবোধ, নতুন একটা শব্দ এখানে আমাদেরকে সংযোজন করতে হয়েছে, গণতান্ত্রিক মূল্যবোধ। তো এটি সম্পর্কে আমরা আজকে মূলত গণতান্ত্রিক মূল্যবোধ কাকে বলে, গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিগুলি কি, মানে কোন কোন বিষয়গুলিকে আমরা গণতান্ত্রিক মূল্যবোধ বলবো, আর একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য এগুলির অনুপস্থিতির কারণে কিরূপ বিরূপ প্রভাব রাষ্ট্র, জনগণ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে এর প্রভাব পড়ে, এই বিষয়ে আমরা আলোকপাত করার চেষ্টা করব। তো শুরুতে আমরা যে বিষয়টিকে বোঝার চেষ্টা করব যে গণতান্ত্রিক মূল্যবোধ কাকে বলে। শুরুতে আমরা গণতন্ত্র কাকে বলে এ বিষয়ে আমরা একটু প্রারম্ভিক আলোচনা করার চেষ্টা করছি। তো গণতন্ত্র কাকে বলে, আমরা গণতন্ত্রকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছি। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী বা অনেক রাষ্ট্রনায়ক যারা রাষ্ট্রবিজ্ঞানী না হয়েও তাদের গণতন্ত্র সম্পর্কে অনেক কথাগুলিকে আমরা গণতন্ত্রের সংজ্ঞা হিসেবে মেনে নিয়েছি। তা আমি সেদিকে যাব না, সংজ্ঞার বিষয়টি যার যার মতো করে তারা দিয়েছেন, আমরা সেগুলি তো অবশ্যই শিখব। মূলত আমরা তোমাদের আলোচনার শুরুর দিন থেকেই যে কথাটি আমি বারবার বোঝাবার চেষ্টা করেছি সেটা হলো, আমরা যখন কোনো কিছু বোঝার চেষ্টা করব নিজের ভাষায়, আমার মতো করে আমি শিখব, আরেকজনের পড়া আমি শুনবো, দেখব, যখন আমি বুঝবো তখন আমার যোগ্যতা অনুযায়ী আমার মতো করে আমি বিষয়টিকে বোঝার চেষ্টা করব। তখন যেটা কি হবে, অনেক সময় দেখা যায় পরীক্ষার খাতায় শিক্ষার্থীরা বা পরীক্ষার্থীরা লিখতে গিয়ে ভালো ভালো স্টুডেন্ট লিখতে গিয়ে থেমে যায়। অন্যতম কারণ হলো সে বিষয়টিকে আত্মস্থ করেনি, মুখস্থ করেছে। যখনই মুখস্থ বিদ্যার মাঝে কখনো সেট পড়ে তখন সেই জিনিসটাকে আর লিখতে পারে না, ছন্দপতন হয়, তখন দেখবো যে চুপচাপ বসে আছে। অনেক ভালো ভালো স্টুডেন্ট আমরা দেখেছি। কিন্তু যখনই তুমি ব্যাপারটিকে আত্মস্থ করবে, নিজের মতো করে বোঝার চেষ্টা করব, তখন আমার মুখস্থ ভালো থাকবে, আর মুখস্থ না থাকলেও আমি সঠিক বিষয়টিকে লিখতে পারবো। এবং তোমরা এখন যেহেতু আমাদের সৃজনশীল প্রশ্ন হয়, এখানে মুখস্থ বিদ্যার যে খুব একটা প্রভাব দেখবা যে নেই, খুব যৎসামান্য নাম্বারই এখানে মুখস্থ বিদ্যার উপরে রয়েছে। তোমরা আগেই আরও ভবিষ্যতে জানতে পারবা পরবর্তী ক্লাসে। জ্ঞানমূলক যে অংশটি খুবই কম একটা নম্বর এখানে রাখা হয়েছে। বেশি যে বাকি যে নম্বরগুলি সেখানে অনুধাবক, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা, এই ভাগটিতে আমাদের নম্বরের বন্টনটা অত্যন্ত বেশি। তো সহজেই বুঝতে পারতেছ যে আসলে মুখস্থ করার প্রবণতাতে বাদ দিয়ে মূলত আত্মস্থ করতে হবে। বিষয়টি আসলে কি আমার নিজের মতো করে বুঝতে হবে, এবং পরীক্ষার খাতা, উপস্থাপনা, একজনকে বোঝানো, যে কোনো ক্ষেত্রে আমাকে আমার মতো করে সঠিক বিষয়টিকে উপস্থাপন করতে হবে। এই জন্য আমি শুরুতেই তোমাদেরকে একটি কথা বারবার বলার চেষ্টা করছি বা বোঝাবার চেষ্টা করতেছি, সেটা হলো আমি যে কোনো সময়ে, যে কোনো বিষয় হোক না কেন, যে কোনো সাবজেক্টই হোক না কেন, আগে মূল বিষয়টিকে আমরা আত্মস্থ করার চেষ্টা করব, বুঝে শুনে তারপরে আমি মুখস্থর দিকে চলে যাব। মুখস্থবিদ্যা অবশ্যই লাগবে, এর কোনো বিকল্প নেই। তার চেয়েও জরুরি হলো আমার বিষয়টিকে বুঝতে হবে, আত্মস্থ করতে, আমার নিজের ভাষায়। বইয়ের ভাষায় কি লিখছে এটা হুবহু মুখস্থ করতে এমন আদৌ কোনো কথা নেই, এটা বরং অনেক ক্ষেত্রে ঠিকও নয়। অবশ্যই বই পড়ব, বইয়ের ভাষাটিকে মুখস্থ করার চেষ্টা করব, কিন্তু কখনোই নিজে আত্মস্থ বা বুঝতে পারার আগে নয়। একটা জিনিস আমি হুবহু মুখস্থ করে ফেললাম পৃষ্ঠার পর পৃষ্ঠা, কিন্তু আমি ব্যাপারটাকে বুঝলাম না। যখনই আমার মুখস্থ বিদ্যাটা কিছুদিন পরে হারিয়ে যাবে,
তখন আমি বিষয়টিকে আর লিখতে পারবো না, বা পরীক্ষার খাতা বা অন্য কাউকে বোঝাবার জন্য আমি উপস্থাপন করতে পারবো না। যাই হোক, গণতন্ত্র কাকে বলে? তো শুরুতে আমি বলেছি যে অনেক রাষ্ট্রবিজ্ঞানী, রাষ্ট্রনায়ক, বা আমাদের রাষ্ট্রবিজ্ঞানের মধ্যযুগ, আধুনিক যুগ বা প্রাচীন যুগের অনেক রাষ্ট্রবিজ্ঞানীও রাষ্ট্রবিজ্ঞান কাকে, গণতন্ত্র কাকে বলে ইত্যাদির সংজ্ঞা অনেক দিয়ে গেছেন। তা আমরা সেগুলো যাব, কিন্তু মূলত গণ মানে এখানে গণ কি, তান্ত্রিক কি? গণতন্ত্র, গণ বলতে সহজে রাষ্ট্রের নাগরিক, জনগণ। গণ মানে এখানে জনগণ, রাষ্ট্রের জনগণ। একটি রাষ্ট্রের জনগণের যে দ্বারা পরিচালিত যে ব্যবস্থাপনা, এটাকে আমরা গণতন্ত্র বলি। জনগণের দ্বারা পরিচালিত তন্ত্র। তন্ত্র বলতে আমরা বাংলা যেটাকে আমরা বলি এটা পদ্ধতি, ইংরেজিতে অনেক সময় সিস্টেম। তন্ত্র মানে জনগণের দ্বারা পরিচালিত ব্যবস্থাপনা, জনগণের দ্বারা রাষ্ট্র পরিচালনা ব্যবস্থাপনা। এখন আসলে জনগণের দ্বারা পরিচালিত এই কথাটি আসলে কি? মূলত এখানে জনগণের ক্ষমতায়ন। আমরা অনেক সময় গণতন্ত্র বলতে অনেক সময় বুঝে থাকি ভোটের অধিকার, মিছিল মিটিংয়ের অধিকার, কথা বলার অধিকার। আসলে এগুলি অবশ্যই গণতন্ত্রের একটা অংশ, কিন্তু মূলত হচ্ছে এগুলো অত্যন্ত দুর্বল কিছু বিষয়ে গণতন্ত্র সম্পর্কে। মূলত হচ্ছে জনগণের ক্ষমতায়ন। জনগণ, শাসক শ্রেণী শক্তিশালী না জনগণ শক্তিশালী? যদি কোনো রাষ্ট্রে জনগণ বেশি শক্তিশালী হয়ে থাকে, বুঝতে হবে গণতন্ত্র আছে। যখন দেখব আমলাতন্ত্র বা শাসক শ্রেণীর দ্বারা কাছে জনগণ যে কোনো ব্যাপারে জিম্মি, তখন বুঝতে হবে আসলে রাষ্ট্রের ভিতরে গণতন্ত্র নেই। তাহলে গণতান্ত্রিক মূল্যবোধ, তাহলে গণতন্ত্র হলো আমরা সব বলি জনগণের দ্বারা পরিচালিত, যে জনগণের দ্বারা ওই যে একটা সংজ্ঞা আছে, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, আরও অনেক সংজ্ঞা আছে। এগুলি মূলত মূল বিষয়টি হচ্ছে জনগণের ক্ষমতায়ন। একটি রাষ্ট্রে জনগণ কি পরিমাণ ক্ষমতা সে ভোগ করে, জনগণের ইচ্ছা অনুযায়ী আমলাতন্ত্র, পলিটিক্যাল পার্টিসের নেতৃত্বের স্থানে যারা আছেন, সরকার পরিচালনা যারা আছে, এরা জনগণের দ্বারা পরিচালিত হয় না জনগণ তাদের দ্বারা পরিচালিত হয়? যদি কোনো রাষ্ট্রে জনগণের কথা অনুযায়ী, জনগণের মতামত অনুযায়ী সব কিছুই পরিবর্তন হয়, সব কিছু চলে, আমরা তখন বুঝতে পারি দেশে গণতন্ত্র আছে। সেখানে চাই নির্বাচন, মতামত প্রকাশের অধিকার, এগুলি অনেক রাষ্ট্র আছে, যেমন চায়নাতে সময় মতো নির্বাচন হয়, ব্যত্যয় ঘটে না। সেখানে কি আসলে অনেক জনগণ তাদের কথা বলতে পারে না, কিন্তু নির্বাচন তো ঠিক মতো সময় হয়, কোনো কারচুপি নেই। তো শুধু নির্বাচন অবশ্যই গণতন্ত্রের অংশ, মিছিল মিটিং, আন্দোলন সংগ্রাম, কথা বলার অধিকার, এগুলো অবশ্যই গণতান্ত্রিক মূল্যবোধ। মূলত জনগণের ক্ষমতায়ন, জনগণ কতটুকু ক্ষমতা প্রয়োগ করতে পারে। যেমন যদি উদাহরণ দেওয়া হয় যে শাসক গোষ্ঠীর, আর যখনই আমরা গণতন্ত্র বলবো আমরা ভুলক্রমে আমাদের বাংলাদেশকে টেনে নিয়ে আসি না, একটা বৈশ্বিক একটা ব্যাপার। পৃথিবীর সকল রাষ্ট্রের জন্য গণতন্ত্র দরকার, সকল রাষ্ট্রের জন্য গণতন্ত্র উৎকৃষ্ট। গণতন্ত্র সকল রাষ্ট্রের, আমরা যখন কোনো বিষয় আলোচনা করব বৈশ্বিক প্রেক্ষাপটে, শুধু বাংলাদেশের ক্ষেত্রে নয়। তো বিশ্বের যে কোনো রাষ্ট্রের জন্য যদি জনগণ সত্যিকারের ক্ষমতা ভোগ করে থাকে, যেমন আমাদের উদাহরণ দিয়ে থাকি যে কোনো একটি বিষয়ে জনগণ, রাষ্ট্রের অধিকাংশ জনগণ মতামত প্রকাশ করলো যে এই বিষয়টিকে বাতিল করতে হবে, এই বিষয়টিকে বাতিল করতে হবে। রাষ্ট্রের সচেতন জনগণ যখন এই অংশটি বলবে, শাসক শ্রেণী সাথে সাথে এটাকে করে দিল কিনা, বা জনগণ অমুকের বললো যে আপনি এই ক্ষমতায় থাকতে পারবেন না, এইটা আমাদের পছন্দনীয় হবে, সাথে সাথে এটা প্রতিফলন ঘটে, তখন বুঝতে হবে রাষ্ট্রের ভিতরে গণতন্ত্র রয়েছে। আর যখন দেখতে হবে না শাসক শ্রেণী যা বলবে প্রত্যক্ষভাবে জনগণ ওইটা মেনে নিতে বাধ্য হয়, তখন দেখো না এটা জনগণের দ্বারা পরিচালিত নয়। এই জনগণের ক্ষমতায়ন
এইটাই হলো মূলত গণতন্ত্রের মূল কথা। আর জনগণের ক্ষমতা প্রকাশের আধুনিক উৎকৃষ্ট পন্থা হচ্ছে নির্বাচন। জনগণ নির্বাচনে তাদের স্বাধীনভাবে যৌক্তিক মতবাদ প্রকাশ করতে পারছে কিনা, চাই সে ব্যালটের মাধ্যমে হোক, চাই সে মতামত প্রকাশের মাধ্যমে হোক, বৈধ কোনো নিয়মের মাধ্যমে জনগণ নির্বাচনের মাধ্যমে তাদের গণতান্ত্রিক চেতনার একটা বাস্তবায়ন ঘটায় মাত্র। তো মূল জায়গাটাই হচ্ছে জনগণের ক্ষমতায়ন, জনগণ কতটুকু ক্ষমতা ভোগ করে থাকে, এটাই হলো গণতান্ত্রিক মূল্যবোধ। তাহলে এখন আমরা গণতান্ত্রিক মূল্যবোধটাকে কেন প্রয়োজন, কোন কোনগুলিকে আমরা গণতান্ত্রিক মূল্যবোধ বলবো। আমি শুরুতেই বলেছি গণতন্ত্র বলতে সারা বিশ্বের জন্য একটা সাধারণ একটা ব্যবস্থাপনা হিসেবে আমরা মেনে নিয়েছি, উৎকৃষ্ট শাসন ব্যবস্থা বলে থাকি আমরা গণতন্ত্রকে। তো গণতান্ত্রিক মূল্যবোধ বলতে আমরা সাধারণত একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যে সমস্ত রাজনৈতিক মূল্যবোধ গড়ে ওঠে সেইগুলিকে এক কথায় আমরা গণতান্ত্রিক মূল্যবোধ বলতে পারি। সেটা হতে পারে ঐতিহ্যগতভাবে হতে পারে, যেমন ইংল্যান্ডে অনেক গণতান্ত্রিক মূল্যবোধ ঐতিহ্যগতভাবে গড়ে উঠেছে। আমাদের বাংলাদেশে অধিকাংশ গণতান্ত্রিক মূল্যবোধ আমরা লিখিত আকারে, রাজনৈতিক দলগুলি লিখিত আকারে উপস্থাপন, তাদের যে দলীয় যে একটা চার্ট আছে, যে দলীয় যে একটা ঘোষণাপত্র আছে, ইশতেহার আছে, এখানে তারা প্রকাশ করে আমাদের গণতান্ত্রিক মূল্যবোধগুলি এই। তো মূলত গণতান্ত্রিক মূল্যবোধ বলতে একটি গণতান্ত্রিক রাষ্ট্র কোন কোন মূল্যবোধের ভিত্তিতে পরিচালিত হয়, কোন কোন বিষয়গুলিকে তারা তাদের কর্মকাণ্ডের জন্য নির্ধারণ করে থাকে, কোন কোন বিষয়গুলিকে তারা রাষ্ট্রের গণতন্ত্রের জন্য, রাজনীতি পরিচালনা করার জন্য রাজনৈতিক দলগুলি কোন কোন বিষয়গুলিকে তারা তাদের কর্মকাণ্ড পরিচালনার জন্য মাপকাঠি হিসেবে জনগণের সামনে উপস্থাপন করে, এবং পাশাপাশি কোন কোন বিষয়গুলিকে জনগণ একটি রাষ্ট্রের জন্য রাজনীতি করতে গিয়ে বা গণতন্ত্রের চর্চা করতে গিয়ে যে বিষয়গুলিকে জনগণ দীর্ঘদিন ধরে লালন পালন করে এসেছে এবং এটা সে অভ্যস্ত হয়ে গেছে, এটাকে আমরা গণতান্ত্রিক মূল্যবোধ বলতে পারি। তো শুরুতে আমরা গণতান্ত্রিক মূল্যবোধটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি, যদিও তোমাদের অনেক বইতে এই ভাগটা লেখা নেই, তারপর আমরা মনে রাখার জন্য বলছি। একটা হলো রাজনৈতিক দলগুলি গণতান্ত্রিক মূল্যবোধ কারা এটাকে পরিচালনা করবে। মূলত জনগণ হলো গণতান্ত্রিক মূল্যবোধের মূল ধারক এবং বাহক। আমি আবার বলছি, গণতান্ত্রিক মূল্যবোধের মুখ্য এবং মৌলিক ধারক এবং বাহক, মূল স্থানটাই হলো জনগণ। আবার বলি গণতান্ত্রিক মূল্যবোধ রাজনৈতিক দল নয়, এটা দ্বিতীয় পর্যায়ে। গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করবে রাষ্ট্রের সচেতন জনগণ। এই সচেতন জনগণেরই একটা অংশ রাজনীতি করবে, গণতান্ত্রিক দল গঠন করবে। তখন ওই দলের মাধ্যমে জনগণ সরাসরিভাবে অথবা পরোক্ষভাবে গণতন্ত্রের চর্চা করবে। তাহলে আমরা কি পেলাম, মূলত গণতান্ত্রিক মূল্যবোধ মূল ধারক হলো জনগণ, রাষ্ট্রের সচেতন জনগণ। আমরা শিক্ষিত কথাটাকে এক্ষেত্রে গুরুত্ব দিব না, আমরা বলবো রাষ্ট্রের সচেতন জনগণ। শিক্ষিত এক কথা, সচেতন এক কথা। অনেক শিক্ষিত মানুষ সচরাচর সচেতন থাকে। হ্যাঁ, শিক্ষিত মানুষ, যে মানুষটি আদর্শ শিক্ষায় শিক্ষিত, সে অবশ্যই সচেতন হবে, তো কোনো সন্দেহ নেই। কিন্তু অনেক সময় অনেক শিক্ষিত মানুষ সচেতন থাকতে পারেন না বিভিন্ন কারণে। কিন্তু আমরা যখন সচেতন বলবো, শিক্ষিত, অশিক্ষিত, ধনী, গরিব, এগুলো সব চলে আসবে। তো মূলত হলো সচেতন নাগরিকরাই মূলত গণতান্ত্রিক মূল্যবোধের ধারক এবং বাহক। তাহলে এবং এই জনগণের একটা অংশই সরাসরি রাজনৈতিক দল গঠন করবে এবং রাষ্ট্রীয় ক্ষমতায় আরোহণ করবে, এবং আরোহণ করে গণতন্ত্রের চর্চা করে রাষ্ট্র পরিচালনা করে, যেটাকে আমরা সরকার বলে থাকি। এই গণতান্ত্রিক মূল্যবোধ
মূলত জনগণের একটা চিন্তা ভাবনা, একটা মানসিক চেতনা। এই একটি রাষ্ট্রের জনগণ কোন কোন মূল্যবোধের উপরের থেকে কোন কোন মূল্যবোধকে অনুসরণ করে গণতন্ত্রের চর্চা করে থাকে, সেটা হলো মূল বিষয়। আমি দুটি যদি উদাহরণ দেই, যেমন আমাদের বাংলাদেশে আগে আমরা আলোচনা করি, যেমন অনেকগুলো দল নির্বাচনে অংশগ্রহণ করে, প্রায় 20-এর অধিক নিবন্ধিত রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করতে করতে শেষ পর্যন্ত ক্ষমতার পালাবদল প্রধান দুটি রাজনৈতিক দলের সাথেই হয়ে থাকে। এটা আমাদের একটা গণতান্ত্রিক মূল্যবোধ, বহুদলীয় শাসন ব্যবস্থা, বহুদলীয় ব্যবস্থা আমাদের দেশে। আবার ইদানিং, যেটা আগে ছিল না, এখন বড় দুটি দলের সাথে, বড় দুটি রাজনৈতিক দল, এদের সাথে আবার ক্ষুদ্র ক্ষুদ্র রাজনৈতিক দলগুলি একত্রিত হয়ে জোট গঠন করে, জোট গঠন করতেছে, জোট গঠন করে। এবং ইদানিং তো আরও একটা ধারণা দেখতে পাচ্ছি, জোট গঠন করে প্রতীকের ক্ষেত্রে বড় রাজনৈতিক দলগুলির প্রতীকটিকে তারা তাদের প্রতীক হিসেবে ব্যবহার করে। এইটা হলো আমাদের দেশের গণতান্ত্রিক মূল্যবোধ। আবার যদি আমরা আমেরিকাতে যাই, দেখবো যে একই নির্বাচন পদ্ধতির ভিতরে ভিন্নতা আছে। জনগণ সরাসরি প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিতে পারে না, এটা তাদের জনগণের মূল্যবোধ এবং জনগণ এটাকে মেনে নিয়েছে। আমাদের দেশে যেমন প্রেসিডেন্ট নির্বাচনে কোনো ভোট দিতে পারে না জনগণ, ওখানে মন্ত্রী পরিষদের শাসন ব্যবস্থা, আমাদের এখানে প্রধানমন্ত্রীর সব ক্ষমতার কেন্দ্রবিন্দু। মার্কিন যুক্তরাষ্ট্রে কী হবে, সেখানে প্রেসিডেন্ট সমস্ত ক্ষমতার কেন্দ্রবিন্দু। আবার যখন আমরা চীনে যাব, একটা রাজনৈতিক দল, কমিউনিস্ট পার্টি, চায়না দ্য কমিউনিস্ট পার্টি, সেখানে একটি মাত্র রাজনৈতিক দল, অন্য কোনো রাজনৈতিক দলের কোনো সেইভাবে আমরা আক্ষরিক অর্থে কোনো রাজনৈতিক দলের কথা এভাবে উল্লেখ করতে পারি না। সেটা সে অঞ্চলের জনগণ এই একটি রাজনৈতিক দলের ভিতর থেকেই তারা গণতন্ত্রের চর্চা করতেছে। এমন না যে সেখানে নির্বাচন হয় না, কোনো নির্বাচন নেই, ব্যাপারটা এমন না, অনেক সুন্দর নির্বাচন হয়। একটি রাজনৈতিক দলের ভিতরে থেকেই জনগণ নির্বাচনে অংশগ্রহণ করে, তারা এটাকে মেনে নিয়েছে। এটা হলো তাদের দেশের গণতান্ত্রিক মূল্যবোধ। তো তাহলে দেখা গেল যে গণতান্ত্রিক মূল্যবোধটা এক এক দেশের উপলব্ধির যে ব্যাপারটা সকল দেশেই সমান। যে গণতান্ত্রিক মূল্যবোধটা কি, সুষ্ঠু নির্বাচন, রাজনৈতিক দল জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হবে, জনকল্যাণের জন্য কাজ করবে। এটা হলো আমাদের মূল গণতান্ত্রিক মূল্যবোধ। আমি আবার বলছি, সারা বিশ্বের জন্য মূল গণতান্ত্রিক মূল্যবোধটা হচ্ছে যে রাজনৈতিক দল থাকবে, জনগণ রাজনীতি করবে রাজনৈতিক দলের মাধ্যমে, সেই রাজনৈতিক দলের মাধ্যমে তারা পরোক্ষ রাজনৈতিক দল সরকার গঠন করবে, দেশ পরিচালনা করবে, জনগণ মনে করবে এটা আমার সরকার। এটা হলো মূল গণতান্ত্রিক মূল্যবোধ। এই মূল্যবোধটির প্রয়োগ, এই মূল্যবোধটির ধরন বিশ্বে এক এক দেশে আমরা এক এক রকম অনেক সময় দেখতে পাই। যে চায়নাতে একরকম, আমেরিকাতে একরকম, ব্রিটেনে একরকম, আমাদের দেশে একরকম, ইন্ডিয়াতে আবার অন্যরকম। সেখানে কেন্দ্রীয় সরকার, প্রাদেশিক সরকার আছে, আমাদের দেশে একটি মাত্র সরকার, কেন্দ্রীয় সরকার। এই যে গণতান্ত্রিক মূল্যবোধ, এটি মূলত কোন কোন বিষয়গুলিকে আমরা গণতান্ত্রিক মূল্যবোধ বলবো, এখন এই দিকে আমরা একটু নজর দেব। শুরুতেই আমরা যদি ধরে নেই যে আগেই যে বলেছি জনগণের ক্ষমতায়ন, জনগণের, এটা সহজে বোঝার জন্য যদি আমি এভাবে আমরা বোঝার চেষ্টা করি যে আমিও জনগণের ভিতর থেকেই একজন, আমি কি বিষয়গুলিকে পছন্দ করি আর কোন কোন বিষয়গুলিকে পছন্দ করি না, এটা থেকে যদি আমি বুঝতে পারি তাহলে সহজেই আমি মনে রাখতে পারবো আমি তাহলে কি পছন্দ করি। বাংলাদেশে একজন সচেতন শিক্ষিত বয়স নাগরিক হিসেবে আমি কোন কোন বিষয়গুলিকে পছন্দ করি সেটি আমার মূল্যবোধ। যেমন আমি কি পছন্দ করি, আমি আমার যৌক্তিক মতামত স্বাধীনভাবে প্রকাশ করতে পারবো, আমি আমার যৌক্তিক যে মতামত এটাকে আমি স্বাধীনভাবে প্রকাশ করতে পারবো, এটা আমি চাই, এটা আমার মূল্যবোধ। আমি কি চাই, যে অন্য একজন মানুষ, রাষ্ট্রের অন্য একজন নাগরিক আমার প্রতি সহনশীল আচরণ করবে, সহনশীল আচরণ, আমার মতামতের গুরুত্ব দিবে, সে আমার প্রতি ন্যায়পরায়ণ হবে, আমি আইনের শাসন পাবো, আমার প্রতি কেউ অবিচার অন্যায় করতে পারবে না।
এটা আমি ব্যক্তিগতভাবে চাই, এটা আমার মূল্যবোধ। আবার আমি কি চাই না, আমার সাথে কেউ অনৈতিক আচরণ করুক, আমার মতামত প্রকাশে কেউ বাধা সৃষ্টি করুক, আমার চলাফেরায় কেউ বাধা সৃষ্টি করুক, আমার সভা সমাবেশ মানে কোনো গঠনমূলক যৌক্তিক কোনো বক্তব্য বা বিবৃতি দিতে কেউ আর বাধার সৃষ্টি না করুক, এইগুলি আমি চাই। এইগুলি যদি আমি রাজনীতির ক্ষেত্রে নিয়ে যাই, যখনই আমি, যেহেতু বলাই হয়েছে মানুষ মাত্রই রাজনৈতিক বা সামাজিক জীব, তখন এইগুলি হলো আসলে মূলত আমাদের গণতান্ত্রিক মূল্যবোধ। তাহলে কখন এটা আমার বিষয়টি কি, কখন গণতান্ত্রিক মূল্যবোধ হবে? যখন আমার মতো করে আমি, যখন সমস্ত মানুষ যখন আমি করতে করতে আমরা হয়ে যাই, আমরা যখন রাষ্ট্রের সমস্ত নাগরিক মিলে যখন একটি বিষয়কে আমরা অনুসরণ করবো, একটি আদর্শকে অনুসরণ করবো, তখন এটি গণতান্ত্রিক মূল্যবোধ হবে। শুরুতেই আমরা বলে এসেছি, গণ মানে রাষ্ট্রের জনগণ, সমস্ত জনগণ, রাষ্ট্রের সচেতন সমস্ত জনগণ হলো গণতন্ত্র, তাদের তন্ত্র, তাদের মূল্যবোধ, তাদের চিন্তা ভাবনা, তাদের কর্মকাণ্ডই মূলত গণতান্ত্রিক মূল্যবোধ। তা আমার থেকে আমি উদাহরণ যদি দিতে পারি যে আমি কি চাই, আমি আমার স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে চাই, এটি হলো আমার গণতান্ত্রিক মূল্যবোধ, এটি আমাদের গণতান্ত্রিক মূল্যবোধ, মানে স্বাধীনভাবে মতামত প্রকাশের অধিকার। হ্যাঁ, স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসন, এগুলি আরও অনেক গণতান্ত্রিক মূল্যবোধ রয়েছে। সভা সমাবেশের অধিকার, রাজনৈতিক দল করার অধিকার, তারপরে মতামত প্রকাশের অধিকার, এগুলি গণতান্ত্রিক মূল্যবোধ। খুবই সহজ ব্যাপার যে মূলত কোন কোন বিষয়গুলিকে আমি রাজনীতি করতে গিয়ে, সমাজে বসবাস করতে গিয়ে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে কি কি বিষয়গুলিকে পছন্দ করি, এইগুলি আমার গণতান্ত্রিক মূল্যবোধ। এগুলি না হলে কি হবে, আমি যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, মানসিক, আর্থিক, সকল দিক থেকে আমি যেভাবে ক্ষতিগ্রস্ত, কেউ যদি আমাকে মতামত প্রকাশ করতে না দেয়, তখন কি হবে? আমি মানসিক কষ্টে থাকবো, আমার একটা মানুষকে একটা জিনিস বুঝাতে পারবো না, আমি আশানুরূপ ফল পাবো না, আমি ধীরে 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 মানসিক রোগী হয়ে যাব। এমনিভাবে জনগণ যখন স্বাধীনভাবে যৌক্তিক মতবাদ প্রকাশ করতে না পারবে, এই গণতান্ত্রিক মূল্যবোধটাকে সে যদি চর্চা করতে না পারে, তখন রাষ্ট্রের ভিতরে যে সৃজনশীলতা, মানুষের বুদ্ধির সৃজনশীলতা, নতুন নতুন আবিষ্কার, নতুন নতুন ধ্যান ধারণা, নতুন নতুন সাহিত্যের চর্চা, জ্ঞানের চর্চা, এগুলির পথ বন্ধ হয়ে যায়, জাতি, দেশ এবং বিশ্ব ক্ষতিগ্রস্ত হবে। তো সহজে মনে রাখার একটা পদ্ধতি আমি তোমাদেরকে আলোচনা করার চেষ্টা করতেছি, যে যেগুলি গণতান্ত্রিক মূল্যবোধ, আমি ব্যক্তিগতভাবে যে জিনিসগুলিকে পছন্দ করি, ওইগুলি মূলত রাষ্ট্রের এবং গণতন্ত্রের মূল্যবোধ। কারণ আমি মানুষ মাত্রই সামাজিক এবং রাজনৈতিক জীব। আরেকটা বিষয় এখানে আমরা আলোচনা করি, সে গণতান্ত্রিক মূল্যবোধটি শুরু হবে কোত্থেকে, কোথা থেকে শুরু হবে গণতান্ত্রিক মূল্যবোধ? আগেই বলেছি যে জনগণ হলো, ব্যক্তি নিজেই হলো গণতান্ত্রিক মূল্যবোধের প্রধান ধারক এবং বাহক, এবং এই গণতান্ত্রিক মূল্যবোধটাকে মূলত আমরা প্রকাশ করি রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে, দল গঠনের মাধ্যমে, রাজনৈতিক দল গঠনের মাধ্যমে। আর যখনই আমি রাজনৈতিক দল গঠন করব, তখন আমি দুই ভাবে গণতান্ত্রিক মূল্যবোধকে আমি প্রকাশ করব। এক হলো দলের অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা, রাজনৈতিক দলের অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা, আর এই রাজনৈতিক দল যখন ক্ষমতায় যাবে অথবা বিরোধী দলে যাবে, জাতীয় পর্যায়ে গণতন্ত্রের চর্চা। আবার বলার চেষ্টা করতেছি যে রাজনৈতিক দলগুলি তার গণতান্ত্রিক মূল্যবোধটাকে দুইভাবে সে প্রকাশ করবে। এক হলো দলের অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা করবে, অভ্যন্তরীণভাবে দলের যত রাজনৈতিক সদস্য রয়েছে তাদের নেতা নির্বাচন, সদস্য নির্বাচন, এখানে সে গণতন্ত্রের চর্চা করবে। ব্যক্তি না, কোনো ব্যক্তির সম্মোহনী কোনো বিষয় না, সকলের মতামতের ভিত্তিতে তার দলীয় কর্মকাণ্ড পরিচালিত হবে, কোনো বিশেষ কোনো ব্যক্তির স্বার্থে নয়।
এই হলো তার গণতন্ত্রের আভ্যন্তরীণ চর্চা, আভ্যন্তরীণ মূল্যবোধ। আর ওটা হলো এই রাজনৈতিক দল যখন সরকার গঠন করবে অথবা বিরোধী দলে থাকবে, তখন সে রাষ্ট্রের জন্য জনগণের সাথে সে গণতান্ত্রিক মূল্যবোধের প্রচার করবে, গণতান্ত্রিক মূল্যবোধটাকে সে ধারণ করবে। এই হলো মোটামুটি গণতান্ত্রিক মূল্যবোধ সম্পর্কে আমাদের আলোচনা। পরবর্তীতে আলোচনায় আমরা গণতান্ত্রিক মূল্যবোধ যদি একটি রাষ্ট্রের ভিতরে চর্চা না থাকে, কিভাবে একটি দেশ জাতি ক্ষতিগ্রস্ত হয় এবং কিভাবে বিশ্বের বৈশ্বিক পরিস্থিতি কিভাবে ক্ষতিগ্রস্ত হয়, এই বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো আজকের আমরা পাঠদানের ভিতরে যে বিষয়গুলিকে আলোচনা করা বা বোঝার চেষ্টা করেছি সেটি হলো গণতান্ত্রিক মূল্যবোধ কাকে বলে, আমরা সার কথা থেকে বোঝার চেষ্টা করেছি, এবং কোন কোন বিষয়গুলি মূলত গণতন্ত্রের মূল্যবোধের একেবারে মোটা মোটা মানে মূল বিষয়গুলি কি, কোনগুলিকে আমরা গণতান্ত্রিক মূল্যবোধ বলবো, যেমন মতামত প্রকাশের স্বাধীনতা, স্বচ্ছতা, জবাবদিহিতা, তারপরে সময় মতো নির্বাচন, ভোটের অধিকার, সভা সমাবেশের অধিকার, চলাফেরার অধিকার আমার সামাজিক অধিকার চলে যায়, সভা সমাবেশ, রাজনৈতিক দল গঠন, নির্বাচনে অংশগ্রহণের অধিকার, মানে নির্বিঘ্নে ভোটদানের অধিকার, এগুলি মূলত গণতন্ত্রে সহনশীলতা, জবাবদিহিতা, পরমত সহিষ্ণুতা, এগুলি হলো গণতান্ত্রিক মূল্যবোধের মূল অংশ। এগুলি কে প্রয়োগ করবে এই বিষয়ে আমরা একটু আলোকপাত করেছি। প্রয়োগ করবে মূলত জনগণ। কিসের মাধ্যমে? রাজনৈতিক দল গঠন অথবা রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে। সেক্ষেত্রে দুইটি ভাবে আমরা গণতান্ত্রিক মূল্যবোধটাকে বাস্তবায়ন করব। এক হলো পলিটিক্যাল পার্টিসগুলির আভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা থাকতে হবে। ভিতরকার সদস্য নির্বাচন, সুস্পষ্ট নীতিমালা থাকতে হবে। ওই সুস্পষ্ট নীতিমালার মাধ্যমে একটি দল সদস্যগণ নির্বাচিত হবে। সেখানে অধিকাংশের মতামতের ভিত্তিতে জনগণের রাজনৈতিক দলগুলির নেতা থেকে শুরু করে একেবারে নিম্ন পর্যায়ের কর্মী পর্যন্ত নির্ধারণ সুনির্দিষ্ট গণতান্ত্রিক পদ্ধতিতে হতে হবে। এটা হলো আভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা। আর এই রাজনৈতিক দলগুলি যখন সরকার গঠন করবে অথবা বিরোধী দলে থাকবে, তখন তারাও রাষ্ট্রীয় পর্যায়ে এবং জনগণের সম্মুখে বা জনগণের সাথেও গণতান্ত্রিক পদ্ধতিতে আচরণ করবে। এটা হলো গণতান্ত্রিক মূল্যবোধের মূল কথা। তো আজকের এ পর্যন্তই। সকলের সুস্থতা কামনা করছি। আর পরবর্তী আমরা ক্লাসে গণতান্ত্রিক মূল্যবোধ যদি না থাকে একটি রাষ্ট্রের ভিতরে, তখন দেশ, জাতি এবং বিশ্ব কিভাবে ক্ষতিগ্রস্ত হয় সেই বিষয়ে আমরা আলোকপাত করব। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।